ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বায়োলজি সিনথেসিস। আজকে 12-এর একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর একটি প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে আমরা সেটির সম্পর্কে আলোচনা করছি। অলরেডি আমরা জীবের জনন যে চ্যাপ্টারটির নাম, তার মধ্যে আমরা জানি যে জীবের জনন পদ্ধতি তিনটে ভাবে আমাদের সম্পন্ন হয়, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে আগের ভিডিওতে আমরা কিছু দেখেছি, আলোচনা করেছি, তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সেটা দেখতে পারো। আজকে যেটা আলোচনা করব সেদিন যে যৌন জনন মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে যেটুকুনি আলোচনা বাদ থেকে গেছিল বা বাকি ছিল সেটা নিয়ে আলোচনা করব আমরা। তার সঙ্গে আসেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে নিয়েও আমরা কিন্তু আজকে আলোচনা করব। আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে অযৌন জনন। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি দেখেছিলাম? সেক্সুয়াল রিপ্রোডাকশনে দেখেছিলাম, বা যেটাকে যৌন জনন বলছি সেটাতে দেখেছিলাম যে দুটি অর্গানিজমের দরকার হচ্ছে, মানে দুটি প্রাণী বা দুটি, আমরা এক কথায় জীব বলতে পারি, দুটি জীবের দরকার হচ্ছে, একটি পুরুষ এবং একটি স্ত্রী। হ্যাঁ, হতে পারে যে একটি জীবের মধ্যেই উভলিঙ্গ সে জীবটি, একটি জীবের মধ্যেই সে শুক্রাণু উৎপন্ন করতে পারে, ডিম্বাণু উৎপন্ন করতে পারে, কিন্তু শুক্রাণু ডিম্বাণু দুটো আলাদা আইডেন্টিটি বা এন্টিটি লাগছে, যারা নিজেদের মধ্যে মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। এই মিলন মানে শুক্রাণু ডিম্বাণুর যে মিলন, সেই মিলন বা এই মিলনকেই বলা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন, ইন হুইচ রিপ্রোডাকশন দিস ফার্টিলাইজেশন অকার্স। দিস টাইপ অফ রিপ্রোডাকশন ইজ কল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। মানে যে জনন পদ্ধতিতে নিষেক সম্পন্ন হয় তাকে আমরা কিন্তু বলতে পারি যৌন জনন। তাহলে অযৌন মানে মানে হচ্ছে, আমি প্রথমেই বলে রাখি, এই শব্দগুলো কোনো শব্দের আগে থাকা মানেই সেই শব্দটি মানে নেই, অনুপস্থিত বুঝতে হবে, বা নয়, এরকম অ্যাবসেন্ট বুঝতে হবে। তাহলে অযৌন মানে হচ্ছে যৌন নয় এমন কোন জনন পদ্ধতি। তাহলে যৌন জনন এবং অযৌন জনন বোঝাই যাচ্ছে দুটো আলাদা প্রসেস। তাহলে আলাদা প্রসেসটা কি? এটা আমরা একটু চার্ট আমরা করেছি। এটা কিন্তু ইউনিপ্যারেন্টাল মানে ইউনি কথাটার মানে হচ্ছে এক। এদের যে অযৌন জনন পদ্ধতিটা হয় সেখানে কিন্তু যে জনিত্রী জীব আমরা যাদের বলি, মানে প্যারেন্টস যারা, মানে বাবা বা মা যেটা কি বলা হয় যৌন জননের ক্ষেত্রে, সেখানে কিন্তু যৌন জননের ক্ষেত্রে গেছিলাম দুটো আলাদা আলাদা এন্টিটি আছে। কিন্তু এখানে একটি জীব থেকেই এক বা একাধিক সংখ্যার একই রকমের জীব তৈরি হবে। এবং অযৌন জননের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যৌন জননের সাথে পার্থক্যের দিক থেকে, যৌন জননে দেখা যায় যে জীবটি তৈরি হলো বা সৃষ্টি হলো, মানে অপত্য যেটাকে আমরা বলছি, একটা হতে পারে, একাধিকও হতে পারে সেটা, কিন্তু তাদের সংখ্যা কিন্তু কম হবে এবং তারা হুবহু যৌনিত্রী জীবের মতো হবে না। হ্যাঁ, মিল থাকবে, কিন্তু হুবহু জেরক্স কপি হবে না। কিন্তু অযৌন জননের ক্ষেত্রে কিন্তু ওই যে জনিত্রী জীব যার থেকে এই অপত্যগুলো সৃষ্টি হচ্ছে, তারা কিন্তু অপত্য এবং জনিত্রী হুবহু একই রকমের দেখতে হবে। হ্যাঁ, একটু হয়তো প্রাথমিক অবস্থায় স্ট্রাকচারের দিক থেকে, গঠনের দিক থেকে ছোট হবে, কিন্তু দেখতে মরফোলজিক্যাল কিন্তু এরা আইডেন্টিক্যাল হবে। তো এই অযৌন জননকে আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারি, যেমন কোরকোদ্গম, গেমিউল গঠন, খণ্ডী ভবন, পুনরুৎপাদন, রেণু উৎপাদন, বিভাজন, এটসেট্রা। তো বিষয়টা যেটা আসছে, আমি রেণু উৎপাদন যে বিষয়টা, সেটাকে আমি প্রথমে আগে আনি। রেণু উৎপাদন বিষয়টা আসছে যেখান থেকে, সেটা হচ্ছে আমাদের যৌন জননের যদি একক বা ইউনিট বলা হয় তাহলে সেটা হলো গ্যামেট। কারণ গ্যামেটই মিলিত হচ্ছে, স্ত্রী গ্যামেট, পুংগ্যামেট মিলিত হয়ে জাইগোট তৈরি করছে। কিন্তু অযৌন জননের যদি একক জিজ্ঞেস করা হয়, ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই যদি কোয়েশ্চেনটা আসে তাহলে কিন্তু অবভিয়াসলি সেটার অ্যান্সার হবে রেণু বা স্পোর। তো আমরা যেটা থেকে শুরু করবো সেটা হলো বিভাজন। মোটামুটি বিভাজনকে আমরা তিনটে ভাগে সাধারণত ভাগ করতে পারি। একটা হলো দ্বিবিভাজন, মানে বাইনারি ফিশন যাকে আমরা বলতে পারি। একটা হলো মাল্টিপল ফিশন, মানে আমরা যেটাকে আমরা বলি বহু বিভাজন। আর একটা মাল্টিপল ফিশনেরই একটা পার্ট আমরা যদি বলি বা আলাদা করে যদি বলি, সেটাকে আমরা প্লাজমাটমি বলতে পারি। তোমাদের বিভাজন যে জিনিসটা খুব সহজ, বুঝতেই পারছো। এরকম একটা কোষ থাকবে, সেটা দুটুকরো হয়ে যাবে, এটা একটা কোষ তৈরি হবে এবং এটা আরেকটা কোষ তৈরি হবে। সিম্পল বিষয়।
দেখবে বাড়িতে মায়েরা লুচি রুটি পরোটা এসব বানানোর সময় যে ময়দা আর আটার যে লেচি করে, সে লেচিটা নেবে, দুটুকরো মানে টানবে, দুটো টুকরো হয়ে যাবে। সেই রকমই বিষয়টা যদি একটা কোষ সেটা যদি দুটুকরো হয়ে যায় তাকে আমরা বলবো দ্বিবিভাজন। একদম সিম্পল। বহু বিভাজন কি? বহু বিভাজন হচ্ছে একটা কোষ ছিল বা একটা জীব ছিল, সেটা বহু টুকরোয় মানে বহু খণ্ডে বিভক্ত হয়ে গেল, এবং বহু খণ্ডে বিভক্ত হওয়ার পর প্রত্যেকটা অংশ যদি এক একটা জীবের সৃষ্টি করে, এটাকে আমরা বলবো বহু বিভাজন পদ্ধতি। এই বহু বিভাজন পদ্ধতিটা এরকম ডিরেক্টলি হতে পারে, আবার আমরা যদি এন্টামি বা হিস্টোলাইটিকার কথা আমরা যদি দেখি তাহলে সেখানে কিন্তু সিস্ট গঠনের মাধ্যমে হতে পারে। সিস্ট গঠন কি? সিস্ট হচ্ছে যেহেতু অনুন্নত জীবেদের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বেশি দেখতে পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে অনুন্নত জীবেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তো এরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে তো। এবং এককোষীদের ক্ষেত্রে সাধারণত, আমি বলবো না সমস্ত এককোষী নয়, কিন্তু হ্যাঁ ছত্রাকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, অবশ্যই দেখতে পাওয়া যায়, আরো বিভিন্ন রকমের প্রাণী আছে, প্রাণীদের মধ্যেও দেখতে পাওয়া যায়, কিন্তু এরা বেশিরভাগটাই আমরা এই বহু বিভাজন দ্বিবিভাজন যে কথাগুলো বলছি সাধারণত এককোষীদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাধারণত। তো আমরা দেখবো যে এরা প্রতিকূল পরিবেশের সাথে, যেমন যেটা বলছিলাম এন্টাইম হিস্টোলাইটিকার কথা, যেটা এরা তোমাদের 12-এ আছে পরবর্তীকালে এর জীবনচক্রটি, স্বাস্থ্য ও ব্যাধি বলে যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের। তো এরা কি করে? এরা একটা কোট তৈরি করে, এটা আবরণ তৈরি করে। সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের উপর দিয়ে একটা আবরণ তৈরি করে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য, এবং ওই আবরণটার ভেতরে যে সাইটোপ্লাজমটা রয়েছে সেই সাইটোপ্লাজমের ভেতরে বহু বিভাজন ঘটে। বহু বিভাজন ঘটে প্রচুর সংখ্যায় বাড়িয়ে নিয়ে বসে থাকে। এবার যখন প্রতিকূল পরিবেশ চলে গিয়ে ওদের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়ে যায়, তখন সেই কোটিংটা যেটাকে আমরা বলছি সিস্ট, সেই সিস্ট দশাকে ওরা ফাটিয়ে ওই ভেতর থেকে সমস্ত জীবগুলো বাইরে বেরিয়ে আসে। বোঝা গেল নিশ্চয়ই? তো দুভাবে কিন্তু বহু বিভাজন হতে পারে। আর এক ধরনের বহু বিভাজন, বা আমরা যদি আলাদাভাবে বিভাজন পদ্ধতির মধ্যে ফেলি, সেটির নাম হলো প্লাজমাটমি। প্লাজমাটমি কি? প্লাজমাটমি হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তোমার শুধুমাত্র একটা, ধরো আমরা জানি একটা কোষের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, তাই তো সাধারণত, কিন্তু যদি কোষটা যে সিনসিটিয়াল কোষ হয় বা সিনসিটিয়াম হয়, মানে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ হয়, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ, একাধিক যদি নিউক্লিয়াস যুক্ত কোষ হয়, তাহলে এরা কি করে? এরা এটা তো সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজম অল্প অল্প সাইটোপ্লাজম মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে করে অল্প অল্প সাইটোপ্লাজম নিয়ে এরা বহু বিভাজন ঘটিয়ে থাকে, এবং একটি বা দুটি নিউক্লিয়াস যুক্ত একাধিক জীব সৃষ্টি করতে পারে। এটা ওপালিনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা প্লাজমাটমি আমরা যদি নাম বলছি। তো বিভাজন গেল। এবার চলে আসি কোরকোদ্গম। কোরকোদ্গম সম্পর্কে আগের দিন একটু বলেছিলাম, মানে আর কিছুই না, আমি ধরো দাঁড়িয়ে আছি, আমার এখান থেকে একটা ছোট্ট একটা টুকরো বড় হতে শুরু করলো, বড় হতে হতে পড়ে গেল, বড় হয়ে সেটা আস্তে 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 বড় হয়ে গেল, এবং আমার মতোই একদম দেখতে হয়ে গেল। এই যে জিনিসটাকে আমরা বলি কোরকোদ্গম। তো বিষয় যেটা আছে, এই কোরকোদ্গমের একটা টাইপ আছে, সেটা হচ্ছে এই কোরকোদ্গম অনেক জীবের ক্ষেত্রে, ধরো এটা একটা জীবের ধরো কোরক তৈরি হয়েছে, এই কোরকটা অনেক সময় এই কোরকটাকে টরুলেশনও বলা হয়। এই কোরকোদ্গমকে অনেক সময় টরুলেশনও বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে? সেটার কারণটা হচ্ছে, ইস্টের যখন কোরকোদ্গম হয় তখন টরুলা হিস্টোলাইটিকা নামক একটি জীবের মতো দেখতে হয় এই জিনিসটা ইস্টের কোরকোদ্গমের ক্ষেত্রে। তার জন্য এই ইস্টের যে কোরকোদ্গম সেটাকে কিন্তু আমরা বলি টরুলেশন। এছাড়া হাইড্রার দেহে দেখতে পাওয়া যায় এই কোরকোদ্গম পদ্ধতিতে অযৌন জনন। গেমিওর গঠনকে আমরা বলি অন্তস্থ কোরকোদ্গম। মানে কোরকোদ্গম কি হচ্ছে? বাইরের দিকে হচ্ছে, দেহের বাইরের দিকে তৈরি হচ্ছে। এটা যদি দেহের বাইরের দিকে তৈরি না হয়ে, ধরো আমি একটু ভালো করে ছবিটা আঁকি, প্রাণীটা বাইরের দিকে হচ্ছিল, বাইরের দিকে যদি তৈরি না হয়ে কোরকটা যদি ভেতরের দিকে তৈরি হলো, দেহের অন্তস্থ গহ্বরে তৈরি হলো, সেই রকম কোরকোদ্গমকে আমরা বলি অন্তস্থ কোরকোদ্গম বা গেমিউল গঠন।
এটাই পরবর্তীকালে ফেটে গিয়ে বেরিয়ে চলে যাবে এবং প্রচুর জীবের সৃষ্টি করবে। আমি ছোট ছোট করে বলে যাচ্ছি বিষয়গুলো। খণ্ডীভবন, খণ্ডীভবন হচ্ছে ধরো একটি জীব, যেমন প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া যদি আমরা কেটে ফেলি, বা কেঁচোর অনেক সময় হয়, অ্যামিবা, এগুলোতে ক্ষেত্রে খণ্ডীভবন দেখতে পাওয়া যায়। কেটে দিলে ধরো একটা প্রাণী আছে, এরকম প্রাণী আছে, একটা প্রাণী আমি কেটে দিলাম, ঠিক আছে? কেটে দিলে তাহলে আমি বাকি পার্টটা নেই, এই পার্টটা শুধু রয়েছে। আমাদের যদি কেটে দেওয়া হয় আমরা বেঁচে থাকবো? থাকবো না, কিন্তু এরা বেঁচে থাকবে। এরা কি করবে, বাকি যে অংশটা, সেই অংশটা যেটা ছিল সেটা তৈরি করে নেবে। তাহলে পুনরায় নিজের যে খণ্ডাংশ উৎপাদন করে নিচ্ছে, তাই এই ঘটনাকে আমরা বলি পুনরুৎপাদন। বুঝে গেল? এই পুনরুৎপাদন পদ্ধতিটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো মরফালাক্সিস এবং আরেকটি হচ্ছে এপিমরফোসিস। মরফালাক্সিস কি? মরফালাক্সিস কি? মরফালাক্সিস হচ্ছে যদি একটি ছোট্ট খণ্ডাংশ, ধরো এত বড় জীবটা ছিল, তার এইটুকুনি বেঁচে আছে, বাকিটা নেই, মানে অল্পটা আছে, দেহের বেশিরভাগ অংশটাই নষ্ট হয়ে গেছে কোনো কারণে। যদি দেহের মানে বাকি বড় অংশটাই সে যদি তৈরি করে নেয়, তাহলে সেই পুনরুৎপাদন পদ্ধতিকে আমরা বলবো মরফালাক্সিস। আর ধরো একটা জীব ছিল, সে জীবের একটা ছোট্ট খণ্ডাংশ হয়তো বাদ চলে গেছে, বড় অংশটা রয়েছে, বাকি ছোট্ট খণ্ডাংশটা সে তৈরি করে নিচ্ছে, সেটা হচ্ছে এপিমরফোসিস। আশা করি বোঝা গেল। এবার চলে আসি তোমার খণ্ডীভবন। খণ্ডীভবন স্পাইরোগাইডার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। খণ্ডীভবন জিনিসটা কিন্তু মানে বিভাজনের মতোই অনেকটা ব্যাপার। ধরো একটি জীব আছে, সেই জীবের যদি আমরা একটু ছবি আঁকি, স্পাইরোগাইডার ছবিটা আঁকি, এর একটা স্পাইরোগাইড আছে, আমি একটা রাফ ছবি আঁকছি। এবার আমি কি করলাম, এই স্পাইরোগাইডাটাকে কেটে ফেললাম, খণ্ডে পরিণত করে দিলাম। তাহলে ওরা কিন্তু পুনরুৎপাদন করবে না, আগেরটার মতো পুনরুৎপাদন বাকি অংশ তৈরি করে নেবে না। তাহলে এরা কি করবে, এইটুকুনি পার্টকে নিয়ে বেঁচে থাকবে। মানে এই জায়গাটা যদি ধরো আলাদা করে দিলাম, এইটুকুনি পার্ট শুধু বেঁচে রয়েছে, তাহলে এইটুকুনি পার্টটি শুধু বেঁচে থাকবে এবং পরবর্তীকালে সেটার বৃদ্ধি ঘটবে। এটাকে আমরা বলতে পারি খণ্ডীভবন। আর রেণু উৎপাদন বিষয়টা তোমরা বুঝতেই পারছো। রেণু আমি আগেই বললাম যে রেণু উৎপাদনের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে অযৌন জননের এককই হলো রেণু। তা রেণুকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি সাধারণত। একটা হচ্ছে অচল রেণু, একটা হলো সচল রেণু বা চলরেণু। চলরেণুর ইংরাজি টার্মিনোলজিটা হলো জুস্পোর, আর অচল রেণু, এটা খুব আসে কোয়েশ্চেনটা, তার জন্য ইংরাজি টার্মিনোলজিগুলো তোমাদের বলে দিচ্ছি। আর অচল রেণু টার্মিনোলজিটা হচ্ছে, ইংলিশ টার্মিনোলজিটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। চলরেণু মানে কি, যার একটি ধরো এক বা একাধিক ওয়ান অর মোর ফ্ল্যাজেলা, বেশিরভাগ ক্ষেত্রে ফ্ল্যাজেলাই থাকে, সিলিয়া কমই থাকে, উপস্থিত, মানে গমন করতে পারবে, সে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারবে, মানে চলন সম্পন্ন করতে পারবে বা গমন সম্পন্ন করতে পারবে। সেই রকমের রেণু বা স্পোরকে আমরা বলবো চলরেণু বা জুস্পোর। আর যে রেণু এক জায়গাতে স্থির অবস্থায় থেকে যায়, তারা নড়াচড়া করতে পারে না, চলাচল করতে পারে না, তাদের কোনো ফ্ল্যাজেলা নেই, তাদের আমরা বলবো অ্যাপ্লানোস্পোর। এই অ্যাপ্লানোস্পোরের আবার অনেক রকমের টাইপস আছে, যেমন তোমাদের বলা হয় কনিডিয়া, ওইডিয়া, ক্ল্যামাইডোরেণু ইত্যাদি ইত্যাদি। প্রচুর পরিমাণে কিন্তু এই তোমাদের যে অচল রেণু, সেই অচল রেণুগুলোর কিন্তু টাইপস আছে। এবার অচল রেণু সম্পর্কে, মানে ওই ওইডিয়া সম্পর্কে লেখো, কনিডিয়া সম্পর্কে লেখো বা ক্ল্যামাইডো রেণু সম্পর্কে লেখো, এরকম ভাবে প্রশ্ন আসে না। আসে কিরকম, উদাহরণগুলো, যেমন মিউকরের দেহে কি রেণু দেখতে পাওয়া যায়, বা রাইজোপাসের দেহে কি রেণু দেখতে পাওয়া যায়, যে চারটে অপশন দিল ধরো, এই রকমের তোমাদের প্রশ্ন আসে। তোমরা আমাকে উত্তরটা দেবে যে মিউকরের দেহে, মিউকর একটি জীব, সেই জীবটির দেহে কি কি ধরনের রেণু দেখতে পাওয়া যায়। প্রথমে বলবে চলরেণু না অচল রেণু। যদি চলরেণু হয় তো এক প্রকারই, আমি এখন তোমাদের লেভেলে এক প্রকারই বলছি।
যদি অচল রেণু হয় তাহলে সেটি কোন কোন প্রকারের বা যদি এক প্রকারের হয় সেটা কোন প্রকারের রেণুটা নিউক্লিয়ারের দেহে দেখতে পাওয়া যায় সেটা তোমরা কিন্তু আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে, বা তোমরা যারা আমার সাথে যোগাযোগ আছে তোমাদের তারা ফোন করে জানাতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ফেসবুক করতে পারো, আর যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবের যে ভিডিওটি আছে তার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, এবার আগের দিন আমরা তো আজকে বুঝলাম যে অযৌন জনন সম্পর্কে। তাহলে অযৌন জননের একটু যদি উপকারিতা বা জিনিসটা আমরা যদি দেখি, অযৌন জনন বা যৌন জননে কি হচ্ছিল, যৌন জননে খুব কম সংখ্যক অপত্য তৈরি হচ্ছিল এবং টাইম অনেক বেশি লাগছিল। অযৌন জননে কিন্তু প্রচুর সংখ্যা অপত্য তৈরি করা যাচ্ছে কম সময়, এবং পিওরিটি মানে যে পিওরিটি বলতে আর কি ধরো মানে একদম হুবহু জনিত্রী জীবের মতো হুবহু একই রকমের অপত্য তৈরি করা যাচ্ছে। আবার অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এখানে কোনো প্রকরণ নেই। আমরা জানি যদি প্রকরণ না হয় তাহলে ইভলিউশনের তত্ত্ব অনুযায়ী সেটা কিন্তু আস্তে 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 এক্সটিংক্টের দিকে যোগ্যতরের উদ্বর্তন, যাকে আমরা বলি সার্ভাইভাল অফ ফিটেস্ট, সেইটাতে কিন্তু তারা খাপ খাইয়ে নিতে পারবে না পরবর্তীকালে, এবং তারা আস্তে আস্তে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে। এই সমস্যাগুলোও আছে। আবার যে সুবিধাগুলো আমি একটা বললাম সেগুলো আছে, তোমরা তোমাদের বইয়ে এই সুবিধা অসুবিধাগুলো পড়ে নিতে পারবে। আশা করি তোমাদের সেখানে অসুবিধা হবে না। তো আগের দিন যেটা বলিনি সেটা হচ্ছে এই যে জনন প্রক্রিয়া, সেই জনন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সন্তান তৈরি হয় বা সন্তান উৎপন্ন হয় সেটা সাধারণত 3 ভাবে হতে পারে। 3 ভাবে কি কি? একটা হলো অন্ডজ, একটা হলো জরায়ুজ, আর একটা হলো অন্ডজরায়ুজ। অন্ডজ কি? ধরো আমরা দেখেছি তো, আমরা ডিম খাই, মুরগি, হাঁস এসবের ডিম খাই। এছাড়া সরীসৃপের ডিম হয়, কচ্ছপের, সাপের, গিরগিটির, টিকটিকির, এটা সবারই ডিম। ইভেন আমরা যে কথাগুলো বলছিলাম যে হাঁস মুরগিরা কি পাখি, এদের ডিম হয়। মাছের ডিম হয়। অ্যামফিবিয়া মানে ব্যাং, কোনো ব্যাং, সোনা ব্যাং, তারপরে তোমার সালামেন্ডার, এই সমস্ত জীবেদেরও কিন্তু ডিম পারে। তাহলে যে সমস্ত প্রাণীরা ডিম পারতে পারে তাদের আমরা বলবো অন্ডজ প্রাণী। আর জরায়ুজ প্রাণী কারা? ম্যামেলিয়ারা। ম্যামেলিয়ারা কি করে? ম্যামেলিয়ারা কোনো ডিম পারে না। ম্যামেলিয়ারা কি করে? ম্যামালসরা কি করে, মানে স্তন্যপায়ীরা, ম্যামালসরা কি করে একদম সরাসরি বাচ্চা সন্তান প্রসব করে। তাদের জরায়ু উপস্থিত, সেই জরায়ুর মধ্যেই কিন্তু সন্তানটা মানে অপত্যটা ডেভেলপ হয়। তাহলে এইরকম যে যাদের জরায়ু উপস্থিত সন্তান প্রসব করতে পারে তাদের আমরা বলবো জরায়ুজ। আর অন্ডজরায়ুজ বলে হাঙর, শঙ্কর মাছ, এদের কিন্তু একটা বিশেষ ধরনের যে বার্থ বা জন্ম দেওয়ার একটা বিশেষ ধরনের পদ্ধতি আছে, সেটাকে আমরা বলি অন্ডজরায়ুজ। এরা কি করে? আংশিক ডিম এবং তার ভেতরে যে জীবটি আছে সেটি একটু বাইরে উন্মুক্ত অবস্থায় থাকবে, এইরকম অবস্থায় সে প্রসব করে বা ডিম পারে, বা আমরা যেটা বলতে পারি মানে দেহের বাইরে থেকে নির্গত করে। এইরকম জিনিসকে আমরা বলি অন্ডজরায়ুজ। পুরোপুরি অন্ডজ না, আবার পুরোপুরিও জরায়ুজ নয়, কিন্তু এইরকম পদ্ধতিকে আমরা বলি অন্ডজরায়ুজ। এছাড়াও আরেকটি বিষয় আগের দিন বলা হয়নি, সেটি হলো সংশ্লেষণ। সংশ্লেষণ পদ্ধতির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে অনেক জীব, যেমন স্পাইরোগাইরা করে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা করে হচ্ছে তোমার প্যারামিশিয়াম। আমি এখানে আরেকটা প্রশ্ন করলাম, প্যারামিশিয়ামের দেহে যে প্যারামিশিয়ামের যে গমনাঙ্গ তাদের নাম বলা হয় সিলিয়া না ফ্ল্যাজেলা। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, সিলিয়া না ফ্ল্যাজেলা, এইটা কোনটা প্যারামিশিয়ামের দিকে দেখতে পাওয়া যায়, এবং অবশ্যই এটা কমেন্ট করে বা তোমরা আমাকে আগের উত্তরটার সঙ্গে এটা জানাবে। আচ্ছা, সেই প্যারামিশিয়াম কিন্তু এরকম একটা এরকম দেখতে প্যারামিশিয়াম, ধরো একটা রাফ ছবি আঁকলাম। আচ্ছা, প্যারামিশিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো এরা কিন্তু দুটো কোষ নিয়ে তৈরি, একটা হলো ছোট কোষ, একটা হলো বড় কোষ। বড় কোষটিকে আমরা বলি ম্যাক্রোনিউক্লিয়াস, সরি কোষ না, নিউক্লিয়াস, আমার একটু বলতে ভুল হয়েছে। এটা একটা কোষ, কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকে, দুটো নিউক্লিয়াস যুক্ত কোষ প্যারামিশিয়াম। তার মধ্যে ছোট একটা নিউক্লিয়াস, একটা বড় নিউক্লিয়াস। বড় নিউক্লিয়াসটাকে আমরা বলি ম্যাক্রোনিউক্লিয়াস এবং ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলি মাইক্রোনিউক্লিয়াস। মাইক্রো মানে বুঝতেই পারছো আণুবীক্ষণিক, মানে এইভাবে বোঝানো যায়, হ্যাঁ এটা আণুবীক্ষণিক, কিন্তু তুলনায় বড় বলে এটাকে আমরা বলছি ম্যাক্রো। এবং যেহেতু এটা যৌন জনন পদ্ধতি, তার জন্য কিন্তু দুটো প্যারামিশিয়াম আমাদের
লাগবে। তাহলে এর মধ্যেও এটা অন্য কালারে আছে, তাহলে সুবিধা হবে, দুটো বোঝাতে সুবিধা হবে। ঠিক আছে, এর মধ্যেও তাহলে একটা ম্যাক্রো একটা মাইক্রো আছে। যখন সংযোজন, আচ্ছা এই পদ্ধতিকে বলা হয় কনজুগেশন, এই পদ্ধতিটিকে আমরা বলি কনজুগেশন, এবং এই দুটিকে আমরা যারা কনজুগেশন অংশগ্রহণ করে তাদের আমরা বলি কনজুগ্যান্ট। ঠিক আছে, তাহলে এই দুটো হলো কনজুগ্যান্ট। তারা কি করে, যখন কনজুগেশন সৃষ্টি করে এখানে একটি তারা নালীর মতো অংশ সৃষ্টি করে। এই নালীর মতো অংশটি কি, অংশটির নাম আমাকে তোমরা জানাবে। তাহলে মোট তিনটে প্রশ্ন হয়ে গেল। কিন্তু এটা যখন কনজুগেশন করছে মানে সংশ্লেষণ করছে তখন দুটোকে সংযোগ রক্ষা করে একটা নালী তৈরি হয়। সেই নালীটির নাম কি, সেই নালীটিকে আমরা কি নামে চিনি, এটা তোমরা যেখান থেকে খুশি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, বা মেসেজ করে হোক, ফোন করে হোক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেভাবে হোক আমায় জানাবে। আচ্ছা, তাহলে এটা যখনই কনজুগেশন শুরু হয়, কনজুগেশনের ফার্স্ট প্রসেসে কিন্তু ম্যাক্রোনিউক্লিয়াসটা অ্যাবলিশ হয়ে যায়। অ্যাবলিশ মানে নষ্ট হয়ে যায়। এবং আমরা জানি এরা যেহেতু আমরা জানি বেশিরভাগ প্রাণী ডিপ্লয়েড প্রকৃতির হয়, তো সেক্ষেত্রে এরা কিন্তু এই যে মাইক্রোনিউক্লিয়াস গুলো কিন্তু ডিপ্লয়েড হয়, মানে 2n সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট। এবং এদের মধ্যে মিওসিস হয়। মিওসিস হলে কি হবে, মিওসিস হলে আমরা জানি একটা নিউক্লিয়াস থেকে চারটে নিউক্লিয়াস, মানে একটা কোষ থেকে চারটে কোষ তৈরি হয়, যেমন একটা নিউক্লিয়াস থেকে চারটে নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে একটা নিউক্লিয়াসটা চারটে হয়। ঠিক আছে, এখানেও চারটে হলো। এর মধ্যে আবার তিনটে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মনে হতে পারে যে বারবার হচ্ছে কেন, বারবার হচ্ছে কেন, এটা সংশ্লেষণের নিয়ম। আর যদি এটা হলো, কারণটা হচ্ছে ডিপ্লয়েডের মধ্যে তো হয় না। আমরা জানি গ্যামেট যখন তৈরি হয়, আগের দিন পড়েছিলাম, গ্যামেট যখন তৈরি হয় তখন কি হয়, মিওসিস হয়। মিওসিস হয় 2n থেকে n এ কনভার্ট করে নেয়, তাই তো? সেই n সংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট কোষকেই আমরা বলি গ্যামেট। এই গ্যামেটে মিলিত হয়। তাহলে যদি 2n থাকতো তাহলে তো 4n হয়ে যেত। তার জন্য কমিয়ে নেওয়ার জন্য এরা মিওসিস করে চারটে তৈরি করে, তারপরে তিনটে নষ্ট হয়ে যায়। এইবার এরা কি করে, এদের থেকে মানে এই যে হ্যাপ্লয়েড যে নিউক্লিয়াস গুলো তৈরি হয়েছে, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস গুলো থেকে ছোট্ট ছোট্ট পার্ট এরা বের করে আনে। ছোট্ট মানে মাইক্রোনিউক্লিয়াস থেকেও ছোট্ট একটা থেকে বেরিয়ে আসছে ছোট্ট পার্ট, যেগুলোকে আমরা বলি স্টেশনারি নিউক্লিয়াস, যেগুলোকে আমরা বলি এই জিনিসগুলোকে আমরা বলি মাইগ্রেটরি নিউক্লিয়াস। এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা বলি মাইগ্রেটরি নিউক্লিয়াস। এটা কিন্তু কনজুগেশনের সময়, এটা কিন্তু নর্মাল যখন একটি প্যারামিশিয়াম পড়ে শুয়ে আছে বা হাঁটাচলা করছে বা খাদ্য গ্রহণ করছে তখন কিন্তু নয়, এটা হচ্ছে শুধুমাত্র জননকালীন সময়। তো এগুলোকে আমরা বলি মাইগ্রেটরি নিউক্লিয়াস, আর এইগুলোকে আমরা তখন বলি স্টেশনারি নিউক্লিয়াস। এই মাইগ্রেটরি নিউক্লিয়াসটা কি করে, এই লালটা এই স্টেশনারির সাথে যুক্ত হয় এসে, আর এপাশের মাইগ্রেটরিটা এপাশের স্টেশনারির সাথে এসে যুক্ত হয়। তাহলে দেখতে পাচ্ছ এই যে মাইগ্রেটরি যে দুটো তৈরি হয়েছিল সেই দুটো কিন্তু এদেরই তো অংশ। মানে এই আমরা জানি কি, আমরা জানি নিউক্লিয়াসের মধ্যেই তো জেনেটিক বস্তু আছে। তার মানে জেনেটিক বস্তু মানে কি, ডিএনএ বা আরএনএ, তারাই বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে তারা যদি বৈশিষ্ট্য নির্ধারণ করে, তো তাদের থেকে এখানে চলে আসা মানে এই মাইগ্রেটরি নিউক্লিয়াসগুলো, মাইগ্রেটরি নিউক্লিয়াসগুলোর মধ্যে জেনেটিক বস্তু আছে। তাহলে জেনেটিক বস্তুর আদান প্রদান হলো, তার মানে এর বৈশিষ্ট্য এর মধ্যে গেল, এর বৈশিষ্ট্য এর মধ্যে গেল। কিন্তু এরপর এই কনজুগেশন মানে কনজুগেন্ট দুটো আলাদা হয়ে যায়, পরস্পরের থেকে আলাদা হয়ে যায়। যেহেতু আলাদা হয়ে যায় তাই একটা নিয়ে রাখাচ্ছি, কেননা দুটোরই কিন্তু একই সেম ফেট হবে, মানে একই জিনিস তাদের মধ্যে চলবে। তো দুটো নিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা একটা জিনিস নিয়ে দেখাবো। তাহলে এর মধ্যে কিন্তু এখন নীলেরও বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, মানে নতুন একটু বৈশিষ্ট্য যেটা যৌনজনের প্রধান ক্যারেক্টার বা বৈশিষ্ট্য, সেটা কিন্তু আমাদের এটার মধ্যে চলে এলো। মানে ওই যে বৈশিষ্ট্য, আরেকটি যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এর মধ্যে চলে এসছে। এবার এই নিউক্লিয়াসটার কিন্তু মাইটোসিস হবে। মাইটোসিস কবার হবে? মাইটোসিস হবে 3 বার। তাহলে একবার একটা থেকে আমি নীল দিয়ে আঁকি এটা এখন, মানে যেহেতু এমনি পেন দিয়ে আঁকছি, কোনো অসুবিধা নেই। একবার নিউক্লিয়াস একবার বিভাজন হলো, তাহলে আরেকবার বিভাজনের ফলে দুটো, চারটে, আবার 3 বার বিভাজন হওয়ার পর 1 2 3 4 8টা নিউক্লিয়াস তৈরি হবে।
এই 8টার মধ্যে 4টে আকৃতিতে বড় হতে শুরু করবে আর 4টা একই রকমের থেকে যাবে। তাহলে কি রকম সৃষ্টি হবে জীবটা? ছোট 4টে আর বড় 4টে। আমরা জানি তো ম্যাক্রোনিউক্লিয়াসকে বড় বলে। এবার কি হবে? এবার একটা বড় একটা ছোট এবং কিছুটা সাইটোপ্লাজম, একটা বড় একটা ছোট এবং কিছুটা সাইটোপ্লাজম, এইভাবে 4টে প্যারামেশিয়াম তৈরি হয়ে যাবে। মানে প্রতিটা থেকে 4টে করে, 1 2 3 4টে, প্রতিটা থেকে একটা করে প্যারামেশিয়াম, অপত্য প্যারামেশিয়াম তৈরি হবে, যার মধ্যে একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস, একটা ছোট নিউক্লিয়াস একটা বড় নিউক্লিয়াস কিন্তু থাকবে। ঠিক তেমন ভাবে আরেকটা যে কনজুগেন্ট দেখেছিলাম যেটা মুছে দিয়েছি, সেটা থেকেও 4টে তৈরি হবে। তাহলে দুটো জীব থেকে কটা তৈরি হলো? এখানে 4টে, ওখানে 4টে, তার মানে 8টা কিন্তু প্যারামেশিয়াম সৃষ্টি হলো। তাহলে যৌনজনন হলো। এই যৌনজনন পদ্ধতিকেই আমরা বলি কনজুগেশন বা সংশ্লেষ। এটা প্যারামেশিয়ামের ক্ষেত্রেও হয়। তাহলে 3টে আমরা কিন্তু প্রশ্ন তোমাদের দিলাম। সেই প্রশ্নগুলো অবশ্যই আমাকে আজকের মধ্যেই উত্তরটা জানাবে যখন দেখছো। আশা করি ভালো লেগেছে। আমরা অঙ্গ যোজনন নিয়ে একটু পরে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।